শাসক নয়, ইরানের পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই ছিল মূল লক্ষ্য, দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে ক্যাসেল বাস্টার মিসাইল ছুড়ল তেহরান, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, আছেন ডিবি হেফাজতে। ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি নেতাদের। আওয়ামী সরকারের 15 বছরে 3000-এর বেশি মানুষ গুম, কমিশনে জমা পড়েছে 1800 অভিযোগ, এখনো নিখোঁজ 350। প্রতিবেদনে জড়িত 17 কর্মকর্তার নাম। ডাকাত চাঁদাবাজের দৌড়াতে অতিষ্ঠ নৌপথের যাত্রীরা, লুটপাটে বাধা দিলে ঘটছে হত্যাকাণ্ড। অপরাধীদের আখড়া যেন টঙ্গীর তুরাগতীর, রহস্যময় কারণে নিশ্চুপ প্রশাসন। এবং দেশি বিদেশি নয়, এনসিটি টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর, নীতিগত সিদ্ধান্ত সরকারের। প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ, 6 মাসে 42 কোটি টাকা খরচের অনুমতি চেয়ে চিঠি। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারের প্রতিবাদে রোববার ইসরায়েলে খাইবার শেখান বা ক্যাসেল বাস্টার মিসাইল ছুড়েছে ইরান। জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইরানের পরমাণু স্থাপনাতে হামলা দেশটির সরকার বদলের উদ্দেশ্যে হয়নি বলে দাবি করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ অভিযান চালানো হয়েছে। অন্যদিকে রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারের প্রতিবাদে রোববার ইসরায়েলে প্রথমবারের মতো খাইবার শেখান ছুড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে তারা জানায়, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টার, প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণাগার ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। জবাবে ইসরায়েলি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে পাল্টা হামলা চালায়, ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। শাসন পরিবর্তন নয়, বরং পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই ছিল হামলার মূল লক্ষ্য। রোববার পেন্টাগনে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জানান, এটি কোনো সরকার বদলের অভিযান নয়, বরং জাতীয় নিরাপত্তা রক্ষায় একটি সুনির্দিষ্ট অপারেশন। হেগসেথ আরও বলেন, তেহরানকে বার্তা দিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছিল। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা ঘাঁটিতে হামলা করে, তবে তার জবাব হবে চরম বিধ্বংসী। যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রোববার নিউ ইয়র্কে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা ও এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র উদ্বেগ। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি খসড়া প্রস্তাব তুলেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এখনই না থামালে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। কাকলি আখতার, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। কৌশলগত প্রণালীটি বন্ধের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। বাণিজ্য বিশ্লেষক বলছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম সপ্তাহেই জ্বালানি তেলের দাম 80% পর্যন্ত বাড়তে পারে, যার প্রভাব পড়বে বাংলাদেশের শিল্প কারখানা সহ সব খাতে। যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরই মধ্যে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত প্রণালীটির বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি জানান, যুক্তরাষ্ট্রের হামলা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সপ্তাহে তেলের দাম 80% পর্যন্ত বেড়ে যেতে পারে। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে, হরমুজ প্রণালী দিয়ে 2018 সাল থেকে এ পর্যন্ত 487 কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 267 কার্গো কাতার থেকে এবং ওমান থেকে এসেছে 122 কার্গো, অর্থাৎ চাহিদার 80% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও 56 কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে 46 কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার।
বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলে প্রায় 20% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগ জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র শাহ আসিফ রহমান। আগামী সপ্তাহের শুরুতেই দেশে ফিরবেন ইরানে আটকে থাকা বাংলাদেশিদের প্রথম দল। এরপর পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের পরিস্থিতি একটি ইতোমধ্যেই নাজুক অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে। যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশা করছে প্রত্যাশীদের প্রথম দলটি আগামী সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে। প্রসঙ্গ, নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক সিইসি একেএম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিলে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। বিতর্কিত নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। একই সঙ্গে ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে দলটির নেতারা। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেফতার হলেন সাবেক সিএসি কেএম নুরুল হুদা। রোববার সন্ধ্যায় উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দেয় তাকে। পরে ডিবি কার্যালয়ে না হয় সাবেক সিএসিকে। পুলিশ বলছে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলার 9 নম্বর আসামি কেএম নুরুল হুদা অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। এর আগে সকালে বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দেয় বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং 2টি অভিযোগ আমরা তাদের কাছে এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 3 সিইসি ও 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 3 থেকে 3,500 মানুষ গুম হয়েছে বলে ধারণা গুম কমিশনের। যদিও এ পর্যন্ত অভিযোগ এসেছে 1850 জনের, যার মধ্যে আবার 350 এখনও নিখোঁজ। তাদের খোঁজে চিঠি দেওয়া হয়েছে পুলিশকে। তথ্য চাওয়া হয়েছে ভারতের কাছেও। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুমে জড়িত দেশের 7 সংস্থার পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীরও ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জড়িত 17 কর্মকর্তার নামও এসেছে প্রতিবেদনে। মাসুদুর রহমানের রিপোর্ট। গুমের পদ্ধতি, নির্যাতন, আয়নাঘরে বন্দী, এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামি হিসেবে তুলে ধরার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে।
বেশিরভাগ ক্ষেত্রেই সাদা পোশাকে অপহরণের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তদন্তে উঠে এসেছে গুমের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, জেআইসি, র্যাব একের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, টিএফআই বা র্যাব সদর দপ্তরের গ্লাস হাউস সহ 16টি গোপন বন্দিশালায় রাখা হতো ভুক্তভোগীদের। এসব বন্দিশালা থেকে ফিরে ভুক্তভোগীরা ভয়াবহ নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। নখ উপড়ে ফেলা, নখের ভেতর সুই ঢোকানো, ইলেকট্রনিক শক দেয়া, ঘূর্ণায়ন চেয়ারে নির্যাতন সহ নানা কৌশল। খেতে না দেওয়া ঠিকমতো, তারপরে হচ্ছে পচা জিনিস খেতে দেওয়া, রাতের পর রাত ঘুমোতে দেয় নাই। সো এই জিনিসগুলো অনেক ভিকটিমদের ক্ষেত্রে হয়েছে। কমিশনে এ পর্যন্ত দেশের 36 জেলার 1850 জন ভুক্তভোগী গুমের অভিযোগ করেছেন। তারা বন্দী থাকা অবস্থায় আরো 2 থেকে 3 জনের তথ্য দিয়েছেন। সেই হিসেবে গুমের সংখ্যা 3 থেকে 3500 হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। ভিকটিমদের পরিণতি কি হয়েছে, পর্যায়ক্রমে আমরা কতগুলো ফাইল যেটা আমরা পুলিশকে দিয়েছি, যে শুধু তদন্ত না, তাদের সন্ধানটা জানার ব্যাপারটাও তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গুমের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তবে ডিজিএফআই ও র্যাব সবচেয়ে বেশি যৌথভাবে গুমের ঘটনা ঘটিয়েছে। এখানেই শেষ নয়, ভারতীয় বাহিনীর মাধ্যমে সে দেশে করা হয়েছে গুম। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা বা আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা বাহিনীর সদস্যরাই কিন্তু এইগুলোর সাথে জড়িত ছিল। প্রতিবেদনে গুমে অভিযুক্ত করা হয়েছে র্যাবের সাবেক 4 মহাপরিচালক, 7 অতিরিক্ত মহাপরিচালক, 6 গোয়েন্দা শাখার পরিচালককে। গুমের মতো ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। যেটা সর্বোচ্চ শাস্তি সেটা দিতে হবে, সে সেনাবাহিনী হোক বা বাংলাদেশের নাগরিক হলে তো হলো, আর ভারতের নাগরিকটার ব্যাপারটা আমরা কূটনৈতিকভাবে দেখবো। এখানে কোনো কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্তি এবং অপব্যবহার হওয়ায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের সুপারিশ গুম কমিশনের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রামপুরা গ্রিড উপকেন্দ্রের ত্রুটি সমাধান হওয়ায় 2.5 ঘন্টা পর বিদ্যুৎ ফিরেছে রাজধানীতে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সড়কবাতি নিভে যাওয়ায় ব্যাহত হয় যান ও পথচারীদের চলাচল, দেখা দেয় নিরাপত্তা ঝুঁকি। রাতভর জেগে থাকা নগরীতে হঠাৎ ভুতুড়ে পরিবেশ, পুরো রাজধানী যেন অন্ধকারে ঢাকা। লোডশেডিংয়ে বিভিন্ন সময় কিছু এলাকা আলোহীন থাকলেও একসঙ্গে প্রায় পুরো ঢাকা শহরে বিদ্যুৎ না থাকা অপরিচিত ঘটনা। রোববার রাত 9:30টার দিকে রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীর গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা মগবাজার, সেগুনবাগিচা, বক্সিবাজার সহ বিভিন্ন এলাকা। এতে গরমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সড়কবাতি নিভে যাওয়ায় ব্যাহত হয় যানবাহন ও পথচারীদের চলাচল, দেখা দেয় নিরাপত্তা ঝুঁকিও। 10টা কারেন্ট গেছে, এখন রাত বাজে কয়টা, 12টার উপরে বাজে মনে হয়, 12:30 বাজে এখনো কারেন্ট নাই। এই গরমে রাস্তা হাঁটতে আছি, আর কি করুম। একটা করে দিতেছে, বুঝছেন, ধানমন্ডি এগুলো ছিল না, একটু আগে দিছে, এখন এই জায়গা দিতেছে না। এই আতিঝিল গেছে, ওখানে দেয় নাই, আমগুলো নাই, কিন্তু এত সময় দেখি না থাকতে, আর হয় না এত সময়। এখন যে কিনলে কয় আল্লাহ জানে। প্রচণ্ড গরম পড়তে আসছে, এখন কি করব, উপায় নেই, বাসায় প্রচুর গরম, এই জন্য এই রাস্তার পাশে বসে রয়েছি। 2.5 ঘন্টা পর উপকেন্দ্রটির সমস্যা সমাধান করে কর্তৃপক্ষ। পরে আলো ফিরতে শুরু করে তিলোত্তমা শহরে। রাত আনুমানিক 9:10টার দিকে ওখানে আকাঙ্ক্ষিতভাবে একটা ফল্ট ডিটেক্ট হয় এবং পরবর্তীতে রামপুরা সাব স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমাদের প্রকৌশলীরা কাজে নেমে পড়েছিলেন এবং ওনারা চেষ্টা করে রাত 11:45 নাগাদ, মানে 12:15 নাগাদ আমাদের পুরোপুরি রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। এর আগে 2023 সালের 5 অক্টোবর আমিনবাজার পাওয়ার গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছিল রাজধানী সহ কয়েকটি এলাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে চাঁদাবাজ, সব মিলিয়ে অতিষ্ঠ নৌপথের যাত্রীরা। রাত হলেই তা বেড়ে যায় আরও কয়েক গুণ। লুটপাটে বাধা দিলে ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। এমন পরিস্থিতি তুরাগ নদীর। নাকের ডগায় এত কিছু ঘটলেও রহস্যময় কারণে নিশ্চুপ প্রশাসন। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট।
প্রায় 25 দিন যাবৎ মা নার্গিস বেগমের এই চোখের পানি ঝরছে। আদরের সন্তান হারিয়ে দিশেহারা বাবা আব্দুল কুদ্দুসও। গত 31 মে বাড়ি ফেরার সময় মাঝ নদীতে নিখোঁজ হয় ছেলে সুমন মৃধা। সেই থেকেই চলছে নিদারুণ এই অপেক্ষা। পানি তো আর মারেও নাই, পানি ফালায়ও নাই, ওরা নিয়ে গেছে গা। 2-3 জায়গায় এই কেস লুয়ে উড়াবাস্তি করতেছে, কিন্তু কোনো করে না। খালি কয় ঈদের ছুটি, ফল না, দপ না, এই আগর বাগর কয়। আশুলিয়া থেকে সেদিন তুরাগ নদীর এই পথ ধরেই কাশিমপুর যাচ্ছিল সুমন ও তার 2 সহকর্মী। গন্তব্যে পৌঁছানোর কিছু আগেই হঠাৎ ডাকাত দলের নজরে পড়ে তাদের বহনকারী নৌকাটি। ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদের বাধা দিতে সব চেষ্টাই করেছিলেন সুমন, তবে আর শেষ রক্ষা হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ 2 সহকর্মীকে নৌকার ভেতরে আটকে সুমনকে ব্যাপক মারধর করে ডাকাত দল। এরপর থেকেই আর সন্ধান মেলেনি তার। যখন কূপ দিতে লইছিল আমি এই দিক দিয়ে নিচে চলে যাই, আর আরেকজন যখন ছেলের একটা বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পরে ওই সাইডে পইরা গেছে। পইরা যাওয়ার পরে ওনারে উঠিয়ে আবার ওই সামনে ফেলাইছে, সামনে ফেলিয়ে মারধর করতেছে। ছবি দেখায় ডাকাত শনাক্ত করছে, ওরা 100% শিওর দিয়ে দিছে যে ওই ছিল। অথচ কোনো পুলিশ প্রশাসন তাকে যে গ্রেপ্তার করবে এরকম কোনো প্রস্তুতি নেয় নাই। জৌলুস ফিরেছে তুরাগে, সেই সঙ্গে বেড়েছে আতঙ্ক। পরিস্থিতি এমন যে ডাকাতদের হাত থেকে বাঁচতে মাসিক চাঁদাও দিচ্ছেন এ পথের যাত্রীরা। অভিযোগ, নাকের ডগায় এত কিছু ঘটলেও নিশ্চুপ প্রশাসন। কিছু ডাকাতের দিক দিয়ে ফোন দিয়ে সেলওয়ালাদের কাছ থেকে বলে ফোন দিয়ে টাকা নিচ্ছে, টাকা না দিলে ওদের চলতে দেবে না। আমরা নদী পথটা টোটালি অরক্ষিত। রাত্রে আসে আর কি ছুরি কাছি, তারপরে অনেক আছে পিস্তল নিয়েও আসে। এলাকাবাসীর অভিযোগ, নৌ পুলিশের পরোক্ষ সহায়তায় নদীপথকে টার্গেট করেছে একটি চক্র। এসব বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সদুত্তর মেলেনি। তবে মুঠোফোনে পুলিশ সুপারের সেই পুরনো কথা, চলছে তদন্ত। আমার তদন্ত যেহেতু চলছে, আমি তো সফল হতে পারি, ব্যর্থও হতে পারি, সময় দিতে হবে আমাকে। অন্ধকার নেমে এলেই তুরাগ নদীর এই পথ অনেকটা অরক্ষিত হয়ে যায়। ডাকাতির ঘটনা এ পথের যাত্রীদের কাছে এখন নিত্যদিনের ঘটনা। এমন বাস্তবতায় নৌ পুলিশের টহল জোরদারের পাশাপাশি নিখোঁজ সুমন মৃধার সন্ধান চায় এলাকাবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সকালের সময় আরও থাকছে। একীভূত হচ্ছে ইসলামী ঘরানার 5 ব্যাংক। সিদ্ধান্তে আপত্তি এক্সিম ব্যাংকের। একাই কার্যক্রম চালানোর দাবি, নিয়ম মেনে হচ্ছে কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। দেশে করোনা আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যু। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জনই চট্টগ্রাম বিভাগের, বাকি 2 জন ঢাকা ও রাজশাহী বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষায় কোভিড শনাক্ত করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার 5.80%। একে তো বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর মারাত্মক প্রকোপ, তার উপর বাড়ছে করোনা সংক্রমণ। তবে তেমন কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা শনাক্তের RT-PCR ল্যাবের যন্ত্রাংশ অচল, নেই নমুনা সংগ্রহের কিট। চিঠি চালাচালি করেও মিলছে না সমাধান। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। 2020 সালের মে মাসে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে 2টি মেশিনে প্রতিদিন গড়ে 96টি করে পরীক্ষা হতো, কিন্তু 2 বছর ধরে ব্যবহৃত না হওয়ায় 2টি যন্ত্রই অচল হয়ে পড়েছে। নেই করোনা পরীক্ষার কিট। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জনবল প্রয়োজন, PCR মেশিন এবং বায়োসেপ্টিক ক্যাবিনেট দুইটাই সার্ভিসিং এবং ক্যালিব্রেশন প্রয়োজন, আর হলো আমাদের কিট নাই। যদি প্রমাণিত হয় যে মেশিন ঠিক আছে, আমাদেরকে অধিদপ্তর জানিয়েছে যে আমরা দ্রুতই কিট পেয়ে যাব। বরিশালে এরই মধ্যে 6 জন করোনা শনাক্ত হয়েছেন, তবে হাসপাতালে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়নি এখনো। এদিকে ডেঙ্গুর হট জোন বরগুনাতে, রোগীর চাপে তিল ধরা ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি, ঝুঁকি বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণেরও। জেলায় একটি RT-PCR ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সিভিল সার্জন। বাইরে থেকে অনেক অতিথি আসতেছে, সেক্ষেত্রে করোনা ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বাড়তেছে এবং আমরা এটা নিয়ে শঙ্কিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেটি কিন্তু বরগুনা সদর হাসপাতালে একদমই নেই। করোনা একটা ওয়ার্ড আমি অলরেডি প্রস্তুত করে রেখেছি, ওটাও 50 বেড। করোনা কিটও নিয়ে আসছি, ডেঙ্গু NS1 আরও 3000 কিট
পেয়েছি আমরা। আমরা যদি বরগুনাতে একটা ল্যাব স্থাপন করতে পারি তাহলে আমাদেরকে বরিশাল কিংবা ভোলা সেই সমস্ত জায়গাগুলোতে হয়তোবা আমাদেরকে যেতে হবে না। বিভাগ জুড়ে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল বিষয় হলো জনগণের সচেতন হওয়া। আমাদের বরিশাল স্বাস্থ্য বিভাগ আমরা যথেষ্ট প্রস্তুতি রয়েছে। 2020 সালের মার্চ থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে 7,740 জন করোনা আক্রান্ত চিকিৎসা নেন। এদের মধ্যে মারা যান 1,479 জন, আর চলতি বছরের 5.5 মাসে 3,679 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 8 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পুকুর কমে যাওয়ায় রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে বৃষ্টির পানি মজুত করা হয় প্রতিটি বাড়িতেই। আর এই জমানো পানিতে বংশবিস্তার করছে এডিস মশা, যার কারণে বরগুনার প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে জানিয়েছে আইইডিসিআর। স্থানীয় প্রশাসন বলছে সঠিক নিয়মে বৃষ্টির পানি মজুদের বিষয়ে সচেতন করতে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে স্বেচ্ছাসেবকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। রান্নার রং ও স্বাদ ধরে রাখতে বরগুনায় দশকের পর দশক ধরে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি, কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে জলাশয় ভরাট করায় সংকট দেখা দিয়েছে পানির এ উৎসের। এতে স্থানীয়রা আয়রনযুক্ত গভীর নলকূপের পানি ব্যবহার না করে রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে করে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি এখন কাল হয়ে দাঁড়িয়েছে বরগুনাবাসীর জন্য। বৃষ্টির পানিতে মূলত খাবারের টেস্ট ভালো আসে আর রংটাও পরিবর্তন হয় না। বৃষ্টির পানি সংরক্ষণেরও সচেতন হওয়ার বিকল্প আমাদের এই অঞ্চলের মানুষের নেই। তো এখন পুকুর নাই দেখে সবাই আসলে বৃষ্টির উপর নির্ভর করেই আসলে পানিটা জমিয়ে রাখে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা বলছেন নোংরা পানিতে নয়, এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে। অনুসন্ধানে জেলার প্রায় 95% বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এজন্য সঠিক প্রক্রিয়া না মেনে বৃষ্টির পানি সংরক্ষণকেই দায়ী করছে আইইডিসিআর। মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি। ডাবের খোসা জাতীয় যে জিনিসগুলো অথবা যেখানে পানি রিজার্ভ হতে পারে ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু পরিষ্কার রাখলেও কিছুটা ডেঙ্গু কমে আসবে। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। স্বেচ্ছাসেবকদেরকে আমরা পাঠাচ্ছি, তারা বাসা বাড়িতে যে কিভাবে পানি সংরক্ষণ করলে এই ডেঙ্গুর লাভরা থাকবে না সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের আইনগত ব্যবস্থার যে সুযোগগুলো আছে আমরা সেটা কাজে লাগাবো। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 22 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। একীভূত হচ্ছে গ্লোবাল ইউনিয়ন সহ ইসলামী ঘরানার 5 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আপত্তি তুলে এক্সিম ব্যাংক বলছে একীভূত নয়, একাই ব্যাংকিং কার্যক্রম চালাতে চায় তারা। শুধু তাই নয়, কেন অতি দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তাদের মেলানো হচ্ছে স্পষ্টভাবে সেই কারণও জানতে চায় প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরা বলছে ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত করা হলে আপত্তি তোলার সুযোগ নেই কারো। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেবো। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। দুর্বল ব্যাংক একীভূত করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন বক্তব্যের পর আবারও সামনে আসে এবার একসঙ্গে মিলছে কোন ব্যাংকগুলো। 5টা ব্যাংকটা একত্রীভূত করতে গিয়ে আমাদের এক্সিম ব্যাংকটাকে কিভাবে কেন এখানে ঢুকাচ্ছেন উনি, এটা আমার কাছে বোধগম্য না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, এবার একীভূত হচ্ছে এক্সিম গ্লোবাল ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বর্তমান কার্যক্রমে দেখা যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে অন্য 4 ব্যাংকের চেয়ে বেশ এগিয়ে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ যেখানে 28%, সেখানে এর দ্বিগুণের বেশি 58% সোশ্যাল ইসলামী ব্যাংকের। আর শতভাগ খেলাপি ঋণের দিকে হাঁটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে 93%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 94% ও ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 96%। এমন চিত্র তুলে ধরে কোনোভাবেই একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক। কোন গ্রাউন্ডে, কোন বেসিসে, কোন মানদণ্ডে আমাদেরকে ওদের সাথে একত্রীভূত করবে, সেটাই আমাদের বোঝা খুব দুঃস্থ হয়ে গেছে। আমরা বুঝতেই পারতেছি না কোন গ্রাউন্ডে।
আমাদেরকে যদি বলতো এই গ্রাউন্ডে তোমাকে এইভাবে করা হবে, তাহলে আমরা সেটাকে তলিয়ে দেখতাম যে আসলে ওই গ্রাউন্ডটাকে আমার পারফেক্ট কিনা। যদি ভুল তাতে থাকতো আমরা ঠিক করতাম, যদি ভুল ঠিক করার পজিশন না তাহলে আমরা মেনে নিতাম। কোনো ব্যাংকের একা চলার সামর্থ্য থাকলে তাকে যেমন একা চলতে দেওয়া উচিত, তেমনি ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকিং রেজুলেশন অর্ডিন্যান্সের ধারা অনুযায়ী তো আপনাকে কাজগুলো করতে হবে। আপনাকে জানাতে হবে যে হ্যাঁ, আপনার রেজুলেশন প্ল্যানটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি, সেই জন্য আমি বিকল্প যে পথগুলি আছে, অবসায়ন, মার্জার বা বিক্রি করে দেওয়া, অন্য কোনো প্রতিষ্ঠানকে স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে বা অথবা সাময়িকভাবে আপনাকে নিয়ে নেওয়া, জাতীয়করণ করার মতো সরকারিকরণ, সেই ধরনের পথে আমি যাচ্ছি। ওই সিদ্ধান্তটা আপনাকে জানাতে হবে। একীভূত ব্যাংকের গ্রাহকদের লেনদেনে যেমন কোনো সমস্যা হবে না, তেমনি কর্মীরা চাকরি হারাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশি কিংবা বিদেশি অপারেটর নয়, আগামী 6 মাস বহুল আলোচিত এনসিটি টার্মিনাল চট্টগ্রাম বন্দরকে দিয়েই পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর টার্মিনাল পরিচালনার প্রস্তুতি নিতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রতি মাসে 7 কোটি হিসেবে 6 মাসে 42 কোটি টাকা খরচের জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছে বন্দর। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো বন্দর চেয়ারম্যানের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামী 6 মাস চট্টগ্রাম বন্দরকে দিয়ে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই টার্মিনাল পরিচালনার জন্য প্রতি মাসে 7 কোটি হিসেবে 6 মাসের জন্য 42 কোটি টাকা খরচের অনুমতি নিতে লেখা হয়েছে এই চিঠি। আইন অনুযায়ী 5 কোটি টাকার বেশি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রয়োজন রয়েছে। বহুল আলোচিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্বভার অর্পণ নিয়ে গত কয়েক মাস ধরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের 6 জুলাই বর্তমান টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ার থেকে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় বিদেশি অপারেটর এই টার্মিনালের দায়িত্ব নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলে বন্দর ব্যবহারকারী সহ রাজনৈতিক দলগুলো এই নিয়ে আন্দোলন শুরু করে। উত্তেজনা এড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বিদেশি কোম্পানিকে দেওয়ার আগেই যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটাকে সুচারুভাবে পরিচালনা করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রমাণস্বরূপ দাঁড়ায় যে ইয়েস, চট্টগ্রাম বন্দর ইজ ক্যাপেবল। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং হওয়া 32 লাখ কন্টেইনারের মধ্যে 44% এককভাবে পরিচালনা হয় এনসিটি থেকে, যে কারণে বন্দরের 18টি অত্যাধুনিক গ্যান্ট্রিক্রেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে। এখানে একযোগে 4টি জাহাজ ভেড়ার সক্ষমতা সম্পন্ন এই টার্মিনালে রয়েছে একাধিক রাবার টায়ার গ্যান্ট্রিক্রেনও। বাকি 4টি গ্যান্ট্রিক্রেন রয়েছে 3টি জাহাজ ভেড়ানোর সক্ষমতা সম্পন্ন সিসিটিতে, যেখানে কন্টেইনার হ্যান্ডেলিং হচ্ছে 37%। সিটিএনএসটা যদি প্রপারলি যদি মেনটেন করতে পারে, তাহলে আমি মনে করি এটা বন্দর ইজিভাবে আসলে এটাকে অপারেট করতে পারে। এনসিটির মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে স্বল্প সময়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করে অপারেটর নিয়োগ দেওয়া সম্ভব না হলেও এ নিয়ে বন্দরকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বন্দরের এই সাবেক কর্মকর্তা। ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু চাবো যে যাতে আমাদের পণ্য সময় মতো হয়, এই নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। 570 কোটি টাকা খরচ করে 1000 মিটার দৈর্ঘ্যের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ 2007 সালে শেষ হলো। নানামুখী জটিলতায় 3 বছর এখানে অপারেটর নিয়োগ দেওয়া যায়নি। পরবর্তীতে অপারেটর দায়িত্ব পায় সাইপ পাওয়ার টেক। অথচ বন্দরের প্রায় 2000 কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক গ্যান্ট্রিক্রেন স্থাপন করা হয়েছিল। বন্দরের প্রাইম লোকেশনের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন হওয়ায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে সবসময় লোভনীয় ছিল এনসিটি টার্মিনাল। তবে শেষ পর্যন্ত বন্দর নিজেরাই এই টার্মিনাল অপারেট করায় একদিকে যেমন বন্দরের সক্ষমতার পরীক্ষা হবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষের মধ্যেই প্রাইভেট পড়ান অনেক শিক্ষক। প্রায় 90% শিক্ষার্থী অধিক টাকা খরচ করে কোচিং করতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদ করলে পরীক্ষায় ফেল করানো সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে।
ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30। স্কুলের ক্লাসরুমে বেশ কিছু শিক্ষার্থীকে প্রাইভেট কোচিং করাচ্ছেন শিক্ষিকা, আর ক্লাসরুমে প্রবেশ করতে না পারায় বাহিরে দাঁড়িয়ে আছেন অন্য শিক্ষার্থীরা। দাঁড়িয়ে থাকা লাগে, ভিতরে ঢুকতে পারি না, তারা প্রাইভেট পড়ায় এই জন্য। প্রাইভেট না পড়াই আমাদের ক্লাসে শিক্ষা দেখ, আমরা এটাই চাই। এমন চিত্র দেখা গেছে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। শুধু একটি নয়, প্রায় প্রতিটি শ্রেণীকক্ষেই চলছে বাণিজ্যিক কোচিং। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের মদদে সরকারি বিদ্যুৎ, ফ্যান, বেঞ্চ সহ অন্যান্য উপকরণ ব্যবহার করে চলছে রমরমা কোচিং বাণিজ্য। তবে অভিযুক্ত শিক্ষিকা এটিকে অতিরিক্ত ক্লাস বলে দাবি করেন। দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তো আমার হেড স্যার মিটিংয়ে বলছে যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এই জন্য আজকে আমি একটা ক্লাস নিচ্ছি। এদিকে এক কক্ষে সাংবাদিক প্রবেশের খবর পেয়ে অন্য কক্ষগুলো থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত শিক্ষকরা। একটু দৌড়ে একজনের মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ওই শিক্ষক। স্কুলে এসে আমি ছাত্র পড়াইনি। শিক্ষার্থীরা বলছেন সকাল বিকেল 2 বেলা শ্রেণীকক্ষের মধ্যেই প্রাইভেট পড়ান শিক্ষকরা। প্রতি বিষয়ের জন্য 1000 করে টাকা দিতে হয় শিক্ষার্থীকে। স্কুলের প্রধান শিক্ষক সরাসরি এই প্রাইভেট বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় প্রায় প্রতি ছাত্রছাত্রীকেই অতিরিক্ত টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে। কোচিং না পড়লে পরীক্ষায় রেজাল্ট খারাপ করানোরও অভিযোগ অভিভাবকদের। আলমগীর স্যার আছে, পরে রাখি মিস আছে, মুক্তা মিস আছে, এরা আর কি স্কুলে বিয়ে পড়ায়। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত হুমায়ুন স্যারের কাছে প্রাইভেট পড়ি। রুম নম্বর 108 নম্বর রুমে বসে পড়ি। মাসে যে আমরা 1000 টাকা দেই। বাচ্চা তো মাঝে মাঝে এসে বলে, আব্বু ওই স্যারের কাছে যদি না পড়ি তাহলে আমার মার দেবে না। ঘটনার অনুসন্ধানে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে সটকে পড়েন প্রধান শিক্ষক। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মুখোমুখি হলে সব অভিযোগ অস্বীকার করেন। আমাদের এখানে কোনো প্রাইভেট আমার হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট কোচিং কিংবা লাভজনক ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অবৈধ। তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। কোচিং সংক্রান্ত যে অভিযোগটা আমরা পেয়েছি, এটি আমরা খতিয়ে দেখব যে এখানে অনিয়ম কিছু হয়েছে কিনা। এই বিষয়গুলো আসলে নজরে এসেছে, আমরা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারব। বিদ্যালয়টি 1932 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 962 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রতি বছরই বাঁধ ভেঙে পায়রা নদীর ভাঙনের কবলে পড়েন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দারা। ফসলি জমি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন অনেকে। ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান দুর্গত এলাকার বাসিন্দারা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ঘর ছিল, ভিটে মাটি ছিল, তবে নদীর আগ্রাসন সবই কেড়ে নিল। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে নিঃস্ব পটুয়াখালীর দুমকি উপজেলার শাহনাজ বেগম। শুধু শাহনাজ বেগম নয়, উপজেলার 4 নম্বর আঙ্গারিয়া ইউনিয়নের এমন হাজার হাজার মানুষ পায়রা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন। অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি, ভাঙতে থাকে পার, বিলীন হতে থাকে ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে থাকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছরই ভাঙন কবলিত মানুষদের দেয়া হয় ত্রাণ, তবে মানবিক সাহায্য নয়, টেকসই বাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। ঘর বাড়ি যাইতে যাইতেই 60-65 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত সবই যাইতে আছে। আমার ওই জায়গায় স্কুল আছে, খেলার মাঠ আছে, সব নদীতে ভেঙে গেছে। প্রত্যেক বছর একটু একটু জিও ব্যাগ দেয়, তো কোনো কাজ হয় না। যেখানে পানি বেশি সেখানে জিও ব্যাগ ফেলায় না, ফেলায় যাই আবার অন্যদিকে। জিও ব্যাগগুলি দেয় ওই পর্যন্তই দেখি, কিন্তু ভাঙন রোধ হয় না। তবে ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী সমাধানের জন্য আমাদের একটা সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে। সমীক্ষা প্রকল্পের প্রতিবেদনের ভিত্তিতে আমরা পরবর্তীতে স্থায়ী কাজ কীভাবে করা যায় তার পদক্ষেপ গ্রহণ করব। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রোববার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে হাওরে ভ্রমণ করা নৌযান ও পর্যটকদের তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিকটিলা, শিমুলবাগান এলাকায় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে ভ্রমণ নির্দেশনা দেওয়া হয়েছে। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর।
গলের উইকেটের ধরন বিবেচনায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন এই সাবেক অধিনায়ক। এছাড়া দ্বিতীয় টেস্টে মেহেদী মিরাজ ফিরলে 5 বোলার নিয়ে একাদশ সাজানোর পরামর্শ সুমনের। এদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ঘরের মাঠে বিদায় নেবেন মুশফিকুর রহিম, এমনটাই প্রত্যাশা তার। 4 উইকেট পর মনে হচ্ছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। গল টেস্টের শেষ দিনে রোমাঞ্চ জাগিয়েও ইতিবাচক ফলাফল আনতে পারেনি বাংলাদেশ। ড্র দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করলেও গল টেস্টে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে বিতর্কের। পঞ্চম দিনে বড় লিডের জন্য ব্যাট না চালিয়ে ব্যক্তিগত মাইলফলককেই প্রাধান্য দিয়েছেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। চলছে এমন আলোচনাও। তবে শান্তর জোড়া সেঞ্চুরিতে কিছুটা ঢাকা পড়ে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিংয়ের ধরন। যদিও গলের উইকেট বিবেচনায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে মনে করেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হতে পারত। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না, বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন নাঈম হাসান। দেশের বাইরে নিজের প্রথম টেস্টেই গড়েছেন রেকর্ড। গলে 5 তুলে নেয়া প্রথম বাংলাদেশি বোলার তিনি। দ্বিতীয় টেস্টে নাঈমের একাদশে থাকা নিয়েও আছে শঙ্কা। মিরাজ সুস্থ হয়ে ফিরলে জায়গা হারাতে পারেন এই স্পিনার। তবে কলম্বো টেস্টের সমীকরণ সহজ করে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। কলম্বোতে 5 বোলার নিয়েই একাদশ সাজানোর পরামর্শ তার। শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে খেলে না, সাধারণত খেলে না। তো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায় যেটা যদি ফিরে আসে সুস্থ হয় তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়েই সাদা পোশাক তুলে রেখেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিদায় বেলায় ভক্ত এবং ক্রিকেট বোর্ড থেকে সংবর্ধনাও পেয়েছেন তিনি। ম্যাথিউসের মতো মুশফিকুর রহিমও ঘরের মাঠে বিদায় নেবেন প্রত্যাশা সুমনের। মুশফিক রহিম ডিজার্ভ করে, আর মনে হয় আমাদের যারা ক্রিকেট ফ্যান তারাও ডিজার্ভ করে যে মুশফিক রহিমকে মাঠ থেকে বিদায় দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শাসক নয়, ইরানের পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই ছিল মূল লক্ষ্য, দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে ক্যাসেল বাস্টার মিসাইল ছুড়ল তেহরান, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, আছেন ডিবি হেফাজতে। ভোটে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি নেতাদের। এবং আওয়ামী সরকারের 15 বছরে 3000-এর বেশি মানুষ গুম, কমিশনে জমা পড়েছে 1800 অভিযোগ, এখনও নিখোঁজ 350। প্রতিবেদনে জড়িত 17 কর্মকর্তার নাম। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।